সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে। এনটিভির এই নিয়মিত আয়োজনে আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ বেশ কয়েকটি বিষয়ে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা জানি যে আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মিরপুরের রূপনগরে। একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং গার্মেন্টস কারখানায় আগুনে 16 জন মৃত্যুর খবর এই পর্যন্ত আমরা পেয়েছি এবং আরও বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর বাইরে বেশ কিছু বিষয় আছে, যেটা হলো সংস্কার প্রস্তাব নিয়ে চূড়ান্ত পর্যায়ের যে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, সেই ঐক্যমতের চূড়ান্ত কপিটি ঐক্যমত কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সন্ধ্যার পরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটার উপর ভিত্তি করে আগামী 17 অক্টোবর শুক্রবার রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। ঐক্যমতের ভিত্তিতে যে সমস্ত বিষয়ে তারা সংস্কারে ঐক্যমতে পৌঁছেছে এগুলোর বিষয়ে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় বেশ কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে। একটি অভিযোগ দায়ের করা কেন্দ্র করে আইসিটি ট্রাইব্যুনালে সেনা অবসরপ্রাপ্ত এবং কর্মরত সেনা কর্মকর্তাদের গুম খুনে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয়েছে এবং এই মামলায় অভিযোগ দায়েরের পর তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ওয়ারেন্ট হওয়ার পর 15 জন সেনা কর্মকর্তাকে সেনা সদর নিরাপত্তা হেফাজতে নিয়েছে। তাদের জন্য একটা সাবজেল করা হয়েছে সেনা নিবাসের অভ্যন্তরে। এইটা নিয়েও নানা পর্যায়ে আলোচনা হচ্ছে। আজকে টিআইবি এই ব্যাপারে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেছে। এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। হাসিন ভাই আয়নাগরে দীর্ঘদিন ছিলেন এবং আয়নাগর থেকে ফিরে আসা সেনা কর্মকর্তা। আজকে তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা, তিনি যে আয়নাগরে ছিলেন সেই বিষয়ে আমরা শুনব। শুরুতেই আমি আজকের যে দিনের ঘটনা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে মিরপুরের রূপনগরে আপনারা জানেন যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনায় 16 জন প্রাণ হারিয়েছে। এই কিছুদিন পরপরই এই জাতীয় ঘটনা ঘটছে। এর আগে আমরা তাজরিন ফ্যাশনের কথা জানি, তারপরে রানা প্লাজার কথা তো আমাদের সবারই জানা আছে। গার্মেন্টস মূলত কেমিক্যাল কারখানায় আগুন হয়েছিল এবং আগুনের ঘটনাটি দুপুরের দিকে ঘটেছে, যেটা আমরা বিকাল 4টার দিকে জানতে পেরেছি। প্রথমে 9 জন মৃত্যুর খবর, পরে এই সংখ্যাটি আরও 7 জনের মৃতদেহ উদ্ধার করে 16 জন। মোশাররফের কাছ থেকে এই ব্যাপারে একটু জানি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল অবসর বীর প্রতীক হাসিনুর রহমান। আমরা গুমের কথা বহুবার শুনেছি, কিন্তু আজকে আমি প্রথম একেবারে এক উপস্থিত একটা প্রমাণ আমার সামনে আছে। আর আপনি যে কথাটি বলেছেন, অথবা আজকে যে সংবাদপত্রের শিরোনাম হয়েছে যে মিরপুরে 16 জন মৃত্যু, এটা সত্যি খুবই বেদনাদায়ক, দুঃখের একটি ঘটনা। কারণ কোনো মৃত্যুই আমরা কামনা করি না, এবং সেই মৃত্যু যদি হয় এভাবে আগুনে পুড়ে, তাহলে আরও এটা মর্মান্তিক। এবং আমরা দেখেছিলাম যে ফায়ার সার্ভিসরা চেষ্টা করেছে, কিন্তু এখনও যে আগুন লাগার পর যেই ধরনের নিরাপত্তা বা যে ধরনের মানুষ বেরিয়ে আসার জন্য যে ধরনের সুযোগ সুবিধা তৈরি দরকার, এগুলি যে বাংলাদেশে এখনও আমরা তৈরি করতে পারি নাই, তার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আজকেও। এর আগে আপনি দেখছেন যে এই যে চানকারপুলে একটি ঘটনা ঘটেছিল, ওই যে চুরিপট্টিতে, সেখানে অসংখ্য লোক মারা গেছে। অর্থাৎ এই যে কেমিক্যালের কথা আপনি বললেন, যেখানে জনবসতি আছে সেখানে কিন্তু সরকারি আইন অনুযায়ী কেমিক্যাল ফ্যাক্টরি থাকার কথা না, কিন্তু যারা অথরিটি তারা কিন্তু কার্যকরী ব্যবস্থা গ্রহণ পাচ্ছেন। এবং আপনি প্রায় আমরা সংবাদ দেখি, আপনি দেখবেন যে পুরান ঢাকা একটা বিস্ফোরণের উপর আছে, অথচ সরকার কিন্তু এই অবৈধভাবে যারা এই ব্যবসা করছে অথবা মানুষের জীবনটা একটা ঝুঁকির মধ্যে আছে, এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমার মনে হয় যে এত ঘটনার পরও আমরা কেন শিখছি না? আমার মনে হয় সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করে এগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আজকে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমি শোক প্রকাশ করছি, এবং যারা নিহত হয়েছে সরকারের পক্ষ থেকে উচিত ওই পরিবারগুলিকে সহায়তা করার জন্য
যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, যাতে ওই পরিবারটা কিছুটা হলো, কারণ আপনি দেখবেন যে যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু খুব একটা নিম্ন আয়ের লোক, সুতরাং তাদের পরিবার যাতে ভরণ পোষণ চললে এই ধরনের একটা আর্থিক অনুদান দেওয়া উচিত বলে আমি মনে করি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু শুনতে চাই। দেখেন, আমার প্রতিটা মৃত্যুই দুঃখজনক। ভাই বলছেন আগুনে পড়া, কতটুকু ক্ষতিপূরণ দিবেন? সরকার একটা মানদণ্ড করে দেওয়া উচিত যাতে এই প্রতিষ্ঠানগুলি বাধ্য হয় নিয়ন্ত্রণ মানতে। কোনো আইন কানুন মানে না। খুব দুঃখজনক, আমার বাসার কাছে, মিরপুর ডিএইচএসের কাছে, মানে এমন একটা কাহিনী খুবই পীড়াদায়ক। আমাদের গরিব এই ছেলেরাই কিন্তু আমাদের বিপ্লবে ছিল, দেশ উন্নয়নে ছিল, কিন্তু যারা এদের কাজ করে তারা এদের নিরাপত্তা দিক ভাবে না। সরকার কঠোর হবে আশা করি। আমরাও আশা করি যে এই ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিপূরণের বিষয়টি দেখবে, এবং সুখ সন্তপ্ত পরিবারের যে সদস্যরা আছে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। শুরুতেই যেমনটি বলছিলাম যে গত কয়েকদিন থেকেই আলোচনা চলছে এই আইসিটি আইনে গুম খুনের সাথে জড়িত যারা আছেন তাদের দুটি মামলায় তাদের 30 জনের নামে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর থেকে গত বুধবার 8 তারিখে এই ইয়েটি হয়েছিল, আজকে 1 সপ্তাহ 8 দিন হয়ে গেছে। এই 8 দিন ধরে এই আলোচনা থামছেই না। তো আপনি নিজে তো গুমের শিকার হয়েছিলেন শেখ হাসিনার শাসনামলে, আপনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হওয়ার পরও এবং র্যাবের সিও হিসেবে দায়িত্ব পালন করার পরও, এবং আপনার ভূমিকার জন্য আপনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তো পার্বত্য চট্টগ্রামে আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছিলেন, তারপরেও আপনাকে সেনানিবাসের অভ্যন্তরেই একবার নয় দুইবার গুমের শিকার হতে হয়েছে। এবং আমরা দেখেছি যে আইসিটি ট্রাইব্যুনালে যেদিন এটা রায় হয় সেদিন আমরা টেলিভিশন ক্যামেরায় আপনার উপস্থিতি লক্ষ্য করেছি। আপনি ওখানে ছিলেন এবং এই অভিযোগকারীদের মধ্যে আপনি একজন সাক্ষী এই ঘটনার। তো পুরো বিষয়টি আপনি কিভাবে দেখেন, এই ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? আমি আগে প্রথমে মনে করি সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এই যে অপরাধ করছে এটা অনুধাবন করতে হবে সবার, এবং এই একটা মানে ক্রাইম এগেন্সট হিউম্যানিটি এই জিনিসটা মনে বুঝতে পারতেছেন না সেনাবাহিনীর জেনারেলরা, মূলত গড়িমসি করতেছেন। আইসিটি অ্যাক্টের উপরে আপনার কোনো এখতিয়ার নাই, আপনাকে আইন সবার জন্য সমান, এবং আমরা আশা করি বিচার পাবো। বিচার কতটুকু বড় কথা না ভাই, আপনার মধ্যে অনুতপ্ত অনুশোচনা যে না আসে তাহলে লাভটা কী? কাকে বাঁচাচ্ছেন? কোনো সেনাবাহিনীর জেনারেল বা অবসররত জেনারেল কেউ কি বলছেন এই হাসিনার জন্য বা তারেক সিদ্দিকের জন্য আজকে আমাদের অফিসাররা বিপদে? কেউ বলে নাই এখন পর্যন্ত। এখনও যদি আপনাদের কাছে হাসিনা প্রেম, যা করছেন ভালো করছেন বা ঠিক করছেন, আদেশ পালন করছেন, এটা ধারণ করেন, তাহলে আপনি বিপ্লবের সাথে নাই। সোজা কথা, আপনি একটা বিপ্লব হলে এত লোক মারা গেল, আপনি এর সাথে নাই। মানে বিপ্লব বলতে এখানে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, দেশের মানুষ কি চাচ্ছে, এই যে একটা পরিবর্তন ভাই, একটা পরিবর্তন, এটা এমন ছোটোখাটো জিনিস না। ইট পাটকেলে মেরে এমন একটা বাহিনীকে ফেরত পাঠানো হয়েছে যাদের কাছে ছিল হেলিকপ্টার। পৃথিবীর অনেক বিপ্লব আছে, দুই পক্ষেরই কম বেশি অস্ত্র থাকে, তো এই পক্ষের কাছে কিন্তু ইট পাটকেল চোরা কিছু ছিল না। আমরা কতটা বিধ্বংসী ছিলেন নিরীহ জনগণের উপরে, অনুশোচনা এখন আসতেছেন আপনাদের মনে? এত মানে কোথাও তো আপনি সহযোগিতা করেন নাই, না গুম কমিশনকে করছেন না আইসিটিকে করছেন। না, এখানে আমি একটু আপনার সাথে একটা প্রসঙ্গ বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় কোনো একটা পর্যায়ে গিয়ে তো সেনাবাহিনী বিপ্লবীদের পক্ষেই দাঁড়িয়েছে, ছাত্র জনতার পক্ষেই অবস্থান নিয়েছে, সেই ক্রেডিটটা তো তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা বাহিনী হিসেবে সেনাবাহিনীর এই ভূমিকার তো প্রশংসা করতেই হবে। সেনাবাহিনী গর্বের জায়গায় আছে, এই ক্রেডিটটা যে নিল এটা তো আমরা বিপ্লবের অংশ হিসেবে মনে করতাম অবশ্যই, এবং ডক্টর ইউনূসের মনে ব্যর্থতা সেনাবাহিনীকে উনি কাছে নিতে পারেন নাই। আর সেনাপ্রধানদেরও মনে করব যে বিপ্লবের হাতে আসতে পারেন নাই আপন মনে করে। দেখেন, আমি যদি মানে এখানে বিষয়টা এরকম কিনা যে এখানে সেনাবাহিনী এবং পুরো বাহিনী কিংবা সেনাবাহিনীর কোনো একটা অংশ, যদি আমরা ডিজিএফআই বলি, অন্য সংস্থা বলি, সেটা একটা বিষয়, আর যারা অপরাধ করছে সেটা আলাদা। এই জিনিসটা সেপারেট করতে পারলেই মনে হয়
এই বিরোধটা কিংবা এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা দূর হয়ে যায়। অপরাধী অপরাধী এটাকে মানতে হবে আপনার। সেটাই আমি বলতে চাচ্ছি যে যারা অপরাধ করছেন তাদের সেনাবাহিনীর সদস্য ছিল না, পেছনে যার পাশে অপরাধগুলি করে এই দায় তার নিতে হবে। এই অপরাধীদের জন্য কিন্তু সেনাবাহিনী বদনাম হচ্ছে। সেনাবাহিনীর জেনারেলদের উচিত তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হস্তান্তর করা। দেখেন একটা ডিজি নাই, পলায়ে গেছে। আমরা কি জানতাম না এরা অপরাধী ছিল? কোন জেনারেল জানতেন না এরা অপরাধী? কেন স্বতঃস্ফূর্তভাবে তাদের অ্যারেস্ট করা হয় নাই? দ্যাট মিনস আপনি চান না অ্যারেস্ট হোক। আমি এইভাবেই নিব। একটা বছর 14 মাস চলতেছে, এখন শোনা যাচ্ছে যে মেজর জেনারেল ছিল MSPM, সে চলে গেছে। আপনি জেনারেল কবিরের কথা বলছেন? হ্যাঁ, চলে গেছে। লজ্জা কার? এরপরে তো কোনো অফিসার আপনাদের কথা শুনবে না। এরপরে তো কোনো অফিসারই জানাদের কথা শুনবে না। অর্থাৎ সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটা নষ্ট করে দিল কে? শেখ হাসিনার জন্য, তার সিদ্দিকের জন্য। আপনারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন নাই, অপরাধ স্বীকার করেন। কিন্তু সেনাবাহিনী তো যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে তো তাদের হেফাজতে নিয়েছে। শুক্রবার দিনেই আমি গিয়েছিলাম কাছাকাছি, বৃহস্পতিবার দিন তাকে হেফাজতে নেওয়া হয়েছে। জি। এবং তাদের এখানে অ্যাজ পার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক তার ওইটাকে দাবি করতেছে হেফাজতে। এটা আইনের ব্যত্যয় থাকতেই পারে, এটা আইনের বিষয়। কথা হলো আপনি কাজ করতেছেন কিন্তু আচরণটা করতেছেন ব্যতিক্রম ধর্মী, এটা স্বতঃস্ফূর্ত আচরণ না। আচ্ছা, কম করে হলে 100টা টেলিফোন কল ছিল জুনিয়র অফিসারদের, তারা মানতে রাজি না। কেন এগুলি করতেছে? আপনি দেখেন, মানে কি মানতে রাজি না? কোন বিষয়টা? এই যে আপনি ক্যান্টনমেন্টের ভিতরে রাখতেছেন একটা অফিসার, সাবজেলের বিষয়টা বলতে চাচ্ছেন? একটা অফিসারও ভাই এই তদন্তের সময় কোঅপারেট করে নাই। জি। কমান্ড রেসপন্সিবিলিটি তাদেরকে অপরাধী বানানো হচ্ছে। এখানে অনেক কম অপরাধী লোক ধরা পড়ে যাচ্ছে। হয়ে যে লোকটা আমাকে অ্যারেস্ট করছে, যে আমাকে টর্চার করছে, তার বেশি দণ্ড হওয়া উচিত, তারা কিন্তু নাই। তারা সেটা তো বিচার আচারে প্রমাণ হবে। এটা এই পর্যায়ে তো এখনো আসে নাই। না না, এই পর্যায়ে না আসলেও এই প্রাথমিকভাবে আপনি অ্যারেস্ট করছেন, 4 বছর পরে এসে আরেকজন লোক হেফাজতে পাইছে, এই লোক জানে না কিছু, সিনিয়র ধরে রাখছে, কি করবে, কার থেকে সিদ্ধান্ত নেবে, চাকরি বাঁচানোর জন্য করে নাই। চাকরি বাঁচানো মনে করেন একটা অফিসার ঢাকায় চাকরি করবে, এটা তার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, ভালো লেখাপড়া সব কিছু। আমি আপনার কাছে আসবো এই আলোচনায়, মোশাররফ ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু আমি বলবো। তার আগে একটু আমি জনাব হাসিনুর রহমান ভাইকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে উনি বলেছে যে ওনাকে গ্রেফতার করেছে বা যে নির্যাতন করেছে তাকে এই যাদের বিরুদ্ধে গ্রেফতারি তাদের মধ্যে নাই, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে হাসিনুর ভাই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারতেন। সেটা কি আপনি দিয়েছেন? হ্যাঁ, দিলে তো সেটা নিশ্চয়ই ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল প্রক্রিয়ার মধ্যে হয়তো কোনো পর্যায়ে আসতে পারে। কোঅপারেট করে নাই, আমি জড়িত, কোঅপারেট করে নাই, আমি আদেশ শুনছি, আমি দেখি নাই, আমার এটা কাজ না, মানে আবল তাবল কথাবার্তা। কোঅপারেট করতে অনেক জিনিস সহজ হয়ে যাইতো ভাই। আপনি গুম কমিশনের রিপোর্টটা দেখেন, কি কোঅপারেশনটা করছে ওখানে। কোন বলে না ডাইরেক্টরের কাছে কাগজ আমাদের কাছে নাই, কে ছিল আমরা জানি না, ডকুমেন্ট নষ্ট, ইভেন বোম ব্লাস্ট করা হয়েছে যে তাজুল ভাই যাইতেন না। আমরা তো একটা ভিডিও ইয়েতে দেখছিলাম, একটা ডকুমেন্টারি, 1 ঘন্টার উপরে একটা ডকুমেন্টারি, এবং এটা দেখলেই বোঝা যায় যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ এই ডকুমেন্টারিটা, এই বোঝাই যায়, এবং এটার মধ্যে কিন্তু অনেক এভিডেন্স চলে আসছে। এই ডকুমেন্টারি বলে এটা আচরণ বিধি যে অনুশোচনা বোধ নাই। না, আমি আপনার কাছে আসবো। আমি যে কথা যদি যিনি ভিকটিম উনি মামলা করেছেন, উনি যেটা স্বীকার করছেন, তাহলে তো ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটা তো কার্যকরী ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত। কারণ একটা দাবি কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার মধ্যে আছে যে যারা অপরাধী বা যারা শেখ হাসিনা বলছেন যে সংখ্যাটার কথা, যে যাদেরকে নেওয়া হয়েছে তার সাথে আমি ওইটাই বলছি, হয়তো তদন্তের কিংবা অন্য কোনো মামলায় গিয়ে আসবে, ওনার এটাতেও হয়তো পরবর্তীতে আসবে। জাহিদ ভাই আপনি ভালো করে জানেন, না না জাহিদ ভাই আপনি ভালো করে জানেন যে আপনার দীর্ঘদিন আপনার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা যারা শেখ হাসিনার আমলে গ্রেফতার হয়েছিলাম, আমাদের জন্য কিন্তু কোনো, আমরা কিন্তু এফআইআর মুক্ত আসামিও ছিলাম না, ধরে আমাদেরকে যে কোনো মামলা গ্রেফতার দেখিয়ে আমাদেরকে জেলে পাঠিয়েছে। আর এটা কিন্তু প্রুফ, সে বলছে অমুকে আমাকে গ্রেফতার করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, যদি সে প্রমাণ করতে পারে ভবিষ্যতে তথ্য উপাত্ত দিয়ে জেনে সেই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল না, তা সে বেকসুর খালাস পাবে। এটা তো আইনের, এখন তো আমরা মনে করি যে আইনের সবাই সুবিচার পাবে, এটা হয় না কেন? আরেকটি ব্যাপার যে জিনিসটা আমরা বলতে চাই, একটা সভ্য সমাজে
যেটা একটা নাগরিককে আপনি তুলে নিয়ে যাবেন, তাকে হত্যা করবেন, তাকে গুম করবেন, ইলিয়াস আলীর মতো ভাগ্যবরণ করতে হবে, এইটা কি আমরা সভ্য দেশে, একটা স্বাধীন বাংলাদেশে আমরা এটা কামনা করতে পারি? কিন্তু হয়েছে তো, এটা তো বাস্তবতা। এই আজকে জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট কর্নেল আসিনুর রহমান বীর প্রতীক। এখানে আমার দুটো বিষয়ে জানার আছে, যে একটা আলোচনা কিংবা একটা বিতর্ক হচ্ছে যে সেনা আইনে তাদেরকে আইসিটি তে সাধারণ আইনে সাধারণ কোর্টে বিচার না করে তাদেরকে সেনা আইনে বিচারের একটা কথাবার্তা হচ্ছে। এটা হলো একটা প্রশ্ন আপনার কাছে। আর আরেকটি বিষয়ে যে এখন স্পেশাল সাবজেল করা হয়েছে, যেটা নিয়ে আরেকটা বিতর্ক চলছে। এখানে যেটা বলা হচ্ছে যে অতীতে বাংলাদেশের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদও তো দীর্ঘদিন জেলে ছিলেন। তারপরে দুজন সেনাপ্রধান দীর্ঘদিন জেলে ছিলেন। আপনি জানেন যে জেনারেল এরশাদ ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল হারুন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনিও তো দীর্ঘদিন জেল, বীর প্রতীক। তো উনি দীর্ঘদিন জেল কেটেছেন একটা এনজিওর দায়িত্বে থাকার সময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অপরাধের ভিত্তিতে। আমাদের দুজন সাবেক প্রধানমন্ত্রীও জেলে ছিলেন। তো এই রকম সাধারণ জেলে কিংবা বিশেষ জেলে তারা দীর্ঘ সময় পার করেছেন। তো এখন বিশেষ সাবজেলের দরকার কিংবা ক্যান্টনমেন্টের ভিতর জেলের সাবজেলের প্রয়োজনটা কত দরকার পড়লো কেন, এবং এটার বিরোধিতাই বা করছেন কেন আপনারা? আমি মনে হয় বুঝতে পারতেছি সেনাবাহিনী এটাকে, এই গুম খুন যে জিনিসটা, এটা অপরাধ হিসেবে মনে করতেছেন না। ওনারা মনে করতেছেন আমরা আদেশ পালন করছি এবং আমাদের দোষ নাই। এইখানে এই যে অনুশোচনা বোধ, অনুতপ্ত বোধ, এটা তাদের মধ্যে এখন আসে নাই। এখন সেনা আইনে বিচারে করতে এখতিয়ারই নাই। এটা ক্রাইম এগেন্সট হিউম্যানিটি, এটা আইসিটিতেই করতে হবে। হ্যাঁ, অধ্যাদেশ করে সেনাবাহিনীতে করা যেতে পারে আইনের মাধ্যমে। কেন করব? সেনাবাহিনী আইন যেটা, সেটা কি ন্যায় বিচার হয়? আমার কথাই বলি, আমার সাথে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই, আমাকে আনা হয়েছে, দিছে। আমি যে মোবাইল ফোনে কথোপকথন হাতের লেখে এটা প্লেস করা হয়েছে, এটা আলামত। মোবাইল ফোনে কারো হস্তক্ষেপ করতে গেলে মন্ত্রীর অনুমোদন লাগে, এটা যদি না নেয় তাহলে 6 মাসের দণ্ড। আপনি সেটা তো বাদ দিয়েছেন, ওইটাকে আলামত হিসেবে সাবমিট করে আমাকে জেল দিয়ে দিয়েছেন 4 বছর। মানে আপনার বিরুদ্ধে কোর্ট মার্শালের কথা আপনি বলছেন? কোর্ট মার্শাল বলতেছি। ওখানে তো বিচার হয় না, ন্যায় বিচার। জেনারেল যেভাবে চাবেন সেভাবে বিচার হবে। এখানে কি জানা তো স্বীকারই করতে। সেটা তো আপনি একটা কথা বললেন, কিন্তু এর বাইরে যেটা, যে আইসিটি যেটা বলা হচ্ছে যে বাহিনীর নিজস্ব যদি বিষয় থাকে তাইলে এটা সেনা আইনে বিচার হবে। আর যদি আপনি কোন সিভিলিয়ানের উপর অপরাধ করেন, এখানে তো অসংখ্য সিভিলিয়ান, আপনি না হয় সেনা কর্মকর্তা, সরকার চাইলে অনেক সিভিলিয়ানের উপর তো এই একই অপরাধ হয়েছে। অনেক না, অসংখ্য, শত শত হাজার। এখানে তো এই বললাম না, আপনার অপরাধটা বুঝতেছেন না, আপনি কি অপরাধ করছেন। এটি হলো মূল সমস্যা। আপনার মধ্যে অনুশোচনাই আসে নাই, এর জন্য দায়িত্ব শেখ হাসিনা, এটাও আপনি অনুধাবন করতেছেন না। আপনি তো এই আইনে আপনার আওতাভুক্ত না, তারপরেও যদি সরকার চায় বিশেষ ব্যবস্থা নিতে, আমরা তো মানব না। কারণ আমরা মনে করি এখানে বিচার হবে না। কারণ আপনারা যে এই বিচার করছে, অপরাধ করছে, সেই বাহিনী বিচার করলে ন্যায় বিচার পাওয়া যাবে না। এখন যা হচ্ছে এটা তো আইনসম্মতভাবেই হচ্ছে। অবশ্যই আইনসম্মত। এখানে ভাই বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী যদি হয়ে থাকে তাইলে এটা সবাই মানতে, আমরা যারা সংবিধান আইন না, আন্তর্জাতিক আইনের আওতায় এটা হচ্ছে। ওখানে ইউএন এর প্রতিনিধি থেকে বিদেশি পর্যবেক্ষক, বিদেশি অ্যাডভোকেট, ব্যারিস্টার ওখানে থাকেন, দেখেন, মনিটর, সব কিছু মনিটর করতেছেন। এখানে কিন্তু ওই ডিম থেরাপি এগুলি নাই, যার জন্য বড় সমস্যা হয়েছে, সত্য কথা পাওয়া যাচ্ছে না। এখন দেখেন সাবজেলের কথাটা বলছেন, সাবজেল কেন করবেন? এটা তো আইন অনুযায়ী করা হয়েছে এবং আইন অনুযায়ী মানা, আপনি প্রজ্ঞাপন জারি করে সরকারই করেছে। হ্যাঁ, এই সাবজেল এটা থাকবে কিনা এটা সম্পূর্ণ দায় হলো গিয়া বিচারকের। বিচারক সিদ্ধান্ত নেবেন কোথায় থাকবেন। উনি বললো তো এটা হবে না, উনি অলরেডি অপরাধ করে ফেলছেন। এবং জেল কর্তৃপক্ষ এটা ফাইনালি যে অনেকগুলো জেল আছে, আপনি কাশিমপুরে পাঠাবে না সাব জেলে পাঠাবে না, এটা বিচারক, জেল বিচারক এবং জেল কর্তৃপক্ষ। আপনার দায় হলো এগুলিকে অ্যারেস্ট করে পুলিশের হাতে সমর্থন করবেন। আপনার কাছে রাখতে পারবেন না। না, অ্যারেস্ট করলে তো রাখতে পারবেন না, আপনি অ্যারেস্ট করতে পারেন না তো। হ্যাঁ, আর্মিতে অ্যারেস্ট করার অধিকার নাই। অ্যারেস্ট করবে পুলিশ, আপনি পুলিশের কাছে হস্তান্তর করবেন। এটা হয়তো 22 তারিখের এই সময়টাই অপরাধ হয়ে গেছে অলরেডি। এটা একটা হয়তো নজরদারি, আইন নিয়ে এইসব নজরদারি আপনি করবেন, তাহলে বাসায় রাখবেন,
তার বাসায় রেখে অ্যারেস্ট করবেন না। আপনি বলতে হেফাজতে নিয়েছেন, এই কথাটা ভুল। হেফাজতে নেওয়া যাবে না, হেফাজতে নেবে পুলিশ, আপনি হেফাজতে নিতে পারবেন না। এর বড় ভুল হয়ে গেছে এখানে। এখন আপনি দেখেন, এখানে রেজাকুল হায়দার জেলে ছিল, জি, আমাদের জেনারেল ব্রিগেডিয়ার রহিম ছিল। আপনি মানে ডিজিএফআই সাবেক ডাইরেক্টর যে রেজাকুল হায়দার, মেজর হ্যাঁ হ্যাঁ, কেন মেজর জেনারেল লতিফ, মেজর লতিফ, জি, অবিনিরু কেস, আর এনএসআই চিফ, চিফ ব্রিগেডিয়ার রহিম। এখানে আপনাদের কি বিবেক কাজে না? এই মেজর জাহিদকে মারা হইল রূপনগরের গুলি করে, আপনি অনুশোচনা নাই? বর্তমান চিফ তাকে অনেক সুবিধা দিচ্ছে ম্যাডামকে, এর আগে কেন কথা বলেন নাই, কেন প্রতিবাদ করেন নাই এই অন্যায়ের? তারপর দেখেন মেজর জিয়া। যাই হোক, আমরা এই আলোচনাটা আর এই বাড়াতে চাই না। আমার মনে হয় যে আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। না, এটা বৈষম্য করা যাবে না, বৈষম্য করা যাবে। মূল বিষয় হলো যে দেশের আইনে, রাষ্ট্রীয় আইনে এই বিচারটা হোক এবং এতে আমাদের সেনাবাহিনীর সম্মান বাড়বে অবশ্যই, এবং সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হতে পারবে অবশ্যই অবশ্যই। কিছু লোকের জন্য, কিছু কর্মকর্তার জন্য যা হয়েছিল, এই দুর্নাম থেকে মুক্ত হয়ে এই বাহিনীটাকে গর্বের জায়গায় চলে যাবে। এবং এই যে কোনো একটা রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য তার সেনাবাহিনী তো খুবই গুরুত্বপূর্ণ এবং তাদেরকে কোনোভাবে আমাদের ডিমোরালাইজ করা যাবে না। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। মোশাররফ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আমরা অনেক দিন থেকে এই রাজনৈতিক সংস্কার নিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা আপনি জানেন যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল, এরপরে আরও 5টি কমিশন করা হয়েছিল, কিন্তু মূল কমিশন ছিল 6টি। এই 6টি কমিশন দীর্ঘদিন তারা কাজ করে সংস্কার প্রস্তাবগুলো প্রস্তুত করে এবং রাজনৈতিক দলগুলোর কাছে প্রাথমিক পর্যায়ে তারা লিখিতভাবে এটা দেয় এবং এটার উপর মতামত নিয়ে গত ফেব্রুয়ারি থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই সংস্কার কমিশনগুলা পরবর্তী পর্যায়ে এসে ঐকমত্য কমিশন, যেটা চিফ হেডেড বাই প্রফেসর ডক্টর ইউনুস এবং ডক্টর আলী রিয়াজ এটার ভাইস চেয়ারম্যান এবং সংস্কার কমিশনগুলোর চিফরা এটার মেম্বার, তারা 31টা রাজনৈতিক, 32টা ছিল কোনো একটা পর্যায়ে, 31টা এবং পরে 30টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর, দিনের পর দিন আলোচনার পর তারা জুলাই সনদের ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছেছেন এবং আজকে সন্ধ্যায়, মানে বুধবার সন্ধ্যার পরেই এই চূড়ান্ত কপিটি রাজনৈতিক দলগুলোর বিবেচনার জন্য তাদের কাছে পাঠানো হয়েছে এবং আগামী 17 তারিখ শুক্রবার এটা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে জুলাই সনদ। যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, কিছু বিষয়ে এখনও বিরোধ রয়ে গেছে। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার মতামতটা জানতে চাই। না জাহিদ চৌধুরী ভাই, এইটা আসলে এই যে জাতীয় ঐক্যমত কমিশনের এই সিদ্ধান্তটা জাতি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করছিল। কারণ আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল কি, জুলাই শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, এই জায়গা থেকে উত্তরের জন্য আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমাদের যেই অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে সেইগুলিকে গণমানুষের উপযোগী করার জন্য এই সংস্কারটা কিন্তু খুবই প্রয়োজন ছিল। এবং আপনি লক্ষ্য করবেন কিছু কিছু ব্যাপারে কিন্তু অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে শেখ হাসিনার আমলে আপনার একটা কথা নিশ্চয়ই মনে থাকবে যে 3 বার 4 বার 5 বারের প্রধানমন্ত্রী, এবং বলা হতো যে শেখ হাসিনা নিজেই তো 20 বছর ছিলেন। হ্যাঁ, না, এবং প্রথম একবার 5 বছর আর এরপরে তো পরপর 3 বার এবং চতুর্থবার নির্বাচিত। এবং আপনার শব্দগুলো আপনার মনে, আপনি নিশ্চয়ই একটু যদি রিকল করেন তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনার পর কে বাংলাদেশ চালাবে। মানে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছিল যাতে মানুষের মধ্যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তেমনি এই বিষয়টাকে আমি মনে করি একটা চমৎকার হচ্ছে যে কোনো প্রধানমন্ত্রী তার জীবন দশায় 10 বার প্রধানমন্ত্রী হতে পারে, 10 বছরের বেশি থাকতে পারবে না। সেটা 2 টার্ম হোক আর 3 টার্ম হোক, মোট 10 বছর, টোটাল 10 বছর হতে চমৎকার একটা বিষয় ঐক্যমত হয়েছে। মানে এই ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো একমত। এবং বলা হচ্ছে যে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ সৃষ্টির পিছনে এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা, হ্যাঁ, এটা তো অবশ্যই, এই সুযোগটা এইটা বন্ধ করার জন্য এটা করা, এটা হচ্ছে চমৎকার। তারপর আরেকটা দেখবেন যে আমাদের দেশে মূল সংকটটা হলো নির্বাচনী ব্যবস্থা। অর্থাৎ দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তার অধীনে কখনো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর শেখ হাসিনা আরেকটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটা করেছে আপনি দেখবেন, তত্ত্বাবধায়ক যে একটা বিষয় ব্যবস্থা মানুষ অ্যাকসেপ্ট করেছিল সেটাকে বাতিল করে নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সাথে সাথে নির্বাচনে চলে গেছে নির্বাচন। এবার করেছে কি, আগামী দিনে যত নির্বাচন হবে সব কেয়ারটেকার গভর্নমেন্টের, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে। আমি এটা মনে করি যে জনগণের যে ভোটের অধিকারকে তারা হারিয়েছিল এই অধিকারটা আবার তারা ফিরে আসবে।
তারপর দেখবেন আমাদের সংসদ কার্যকরী হচ্ছে না কেন? আর্টিকেল 17 নিয়ে মারাত্মক সমস্যা, যে দলীয় প্রধান যা ডিমান্ড করে সেইটাতে সংসদ সদস্যরা বাধ্য সেই দিকে যেতে। কিন্তু এখানে দেখবেন বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল 4টি বিষয়, যে আস্থা ভোট, বিল, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। এখানে আমরা সর্বশেষ দেখলাম 2টি বিষয় ঐক্যমত হয়েছে, আস্থা বিল এবং সংসদ। এখানেও আমার মনে হয় যে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ, এই 2টা বিষয় ছাড়া মানে যখন বাজেট পাস হবে, অর্থ বিল পাস হবে, যখন আপনার এই 2টা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে। তারপর আপনি দেখবেন আমাদের দেশে দেখি যে সরকার তার নিজের বলায়ের মতো কিন্তু সংসদটা তৈরি করে। এখানে সবাই মিলে ঐক্যমত হয়েছে ডেপুটি স্পিকার অপোজিশন থেকে হবে। এটাও আমি মনে করি ডেমোক্রেসির একটা নিউ ডাইমেনশন। তারপর আপনি দেখবেন যে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে, আমাদের নির্বাচন কমিশন কিভাবে হবে, প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, এই সকল বিষয়গুলি কিন্তু ঐক্যমত হয়েছে, যে এটা আগামী দিনে সবচেয়ে সংকট তৈরি করতো। যেমন প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন হতেন না। এখন কি করা হয়েছে, যে স্পিকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, দ্বিতীয় বিরোধী দলের নেত্রী এবং ডেপুটি স্পিকার, এদের নেতৃত্বে একটি বোর্ড থাকবে, তারা ডিসাইড করবে কে প্রধান নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশনগুলো হবে। তেমনি ভাবে আপনি দেখবেন হাইকোর্টের বিচারপতি আগে ম্যানিপুলেট করা হতো, বিশেষ করে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে এবং বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে দুই ক্ষেত্রে। এখন দেখবেন আপনি স্পষ্ট বলা হয়েছে যিনি সিনিয়র উনি হবে। তো এই সকল অমীমাংসিত বিষয়গুলি যে একটা চমৎকার একটা সমাধানে পৌঁছেছে, আমি মনে করি এটা এই ঐক্যমত কমিশনের একটা বিরাট সাফল্য। হ্যাঁ, অনেকে বলে থাকে কিছু কিছু বিষয়ে আমরা দ্বিমতের বিষয়ে পড়ে আসছি। আমরা হাসিন ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারে শুনতে চাই যে আপনি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে এই যে জুলাই বিপ্লবোত্তর, জুলাই বিপ্লবের পর 3টা বিষয়কে বারবার বলা হচ্ছিল যে সংস্কার, বিচার আর নির্বাচন। তো এই সংস্কারের ব্যাপারে মূল বিষয়টা যেখানে ছিল এই প্রস্তাবগুলা, যে আমাদের সাংবিধানিক সংস্কার, আমাদের সংবিধানের বাইরেও আইনের যে সংস্কারগুলো আছে, তো আমরা দেখছি যে প্রায় 84টা বিষয়ে নিয়ে চূড়ান্ত পর্যায়ে, এটা অনেক বেশি ছিল, এটাকে ছোট করতে করতে 84টা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর মোটামুটি বেশ কিছু বিষয়, উনি যে বিষয়গুলো বললেন মোশাররফ ভাই, এগুলোর ব্যাপারে ঐক্যমত হয়েছে। আপনি কি মনে করেন যে এইগুলা যদি বাস্তবায়িত হয় ভবিষ্যতে শেখ হাসিনার মতো আরেকটা ফেসিবাদী সরকারের উত্থানের পথ রুদ্ধ হবে? ফেসিবাদ হওয়ার আর স্কোপ নাই, কখনো ফেসিবাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম চেতনা লোক একজনই ছিলেন, শেখ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান। নির্দয়ভাবে মানুষ মারা, ওনাদেরই বংশের মধ্যে, ওই দলের মধ্যে চলে, অন্য কেউর মধ্যে পাবেন না। তো খালেদা জিয়া উদার, জামাত উদার, ছাত্র তারও উদার। তো আমরা আশা করি না ফেসিবাদ হবে, বাট সংস্কার আমরা আরও কিছু করতে পারতাম। যে এই সংস্কার করতে আজকে এতটা সময় নিলাম, আমরা বাধা না দিয়ে যদি সরাসরি চলে আসতে পারতাম, বিএনপি আজকে মনে হয় অনেক উপরে থাকতে পারত। আপনারা আসলেন এত দেরি করে, পানি ঘোলা করে, না ঘোলা করলেও ভালো করতেন। আমি তো বিএনপিকে, শহীদ জিয়ার বিএনপিকে ধারণ করি, প্রতিটা মিলিটারি অফিসার। কিন্তু আজকে যেই মানে এত দামাদামি করতে করতে আপনারা মানলেন কেন? আমরা তো জানি সমস্যাটা কোথায়। আমার তো মানে আরও অনেক কিছু করতে পারতাম, সংস্কার সুযোগ ছিল আমার মনে হয়। তাও আমি শুকরিয়া, যে দল ক্ষমতায় আসবে তার স্কোপ হবে সংস্কার করার। মোশাররফ ভাই, আপনার কাছে আবার একটু জানতে চাই যে এইটা এতক্ষণ আপনারা ঐক্যমতের কথা আপনি বললেন, দ্বিমত যে বিষয়গুলোতে রয়েছে এটা নিয়ে আপনি একটু বলেন। না, গণতন্ত্রকে দ্বিমত কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য। আপনার এই যেমন ঐক্যমত কমিশন আপনি দেখলেন, আজকে এই যে দীর্ঘদিন আপনি বলেছেন ও আপনার উপস্থাপনা বা আমরাও দেখেছি যে দীর্ঘদিন ধরে কিন্তু একটা আলোচনা হচ্ছে। যদি আপনার বিভিন্ন পদ মতকে এক জায়গায় নিয়ে এসে আনাটাই কিন্তু গণতন্ত্র। আর যদি আপনি মনে করেন আলোচনা না হতো, তর্ক বিতর্ক না হতো, বিভিন্ন প্রস্তাব না আসতো, তাহলে তো এটা আলোচনার দরকার ছিল না, আপনি একটা অর্ডিন্যান্স দিয়ে দিলে হতো যে আমরা এটা বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমার মনে হয় এই আলোচনাটা সবচেয়ে যেটা কার্যকরী হয়েছে, রাজনৈতিক দলগুলিকে আপনি একটা জবাবদিহিতার মধ্যে আনতে পেরেছেন, যে তারা যত ভবিষ্যৎ, এবং ওই যে কথাটা আমার অনেকে বলার চেষ্টা করে যে পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা, আমার মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাস্তবায়ন না করা ছাড়া রাজনৈতিক দলগুলির কোনো ওয়ে নাই। না, এখানে তো একটা বিষয় আসছে যে পরবর্তীতে এই জায়গাটাও আপনার কাছ থেকে একটু শুনতে চাই
যে অনেকেই মনে করছে যে বিএনপি এরপরে ক্ষমতায় আসবে, বিএনপির জনপ্রিয়তা কিংবা পুরো দল হিসাবে বিএনপির যে অবস্থান এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আছে, এরকম একটা ধারণা আছে মানুষের মধ্যে, এবং বিএনপি ক্ষমতায় এলে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। আপনাদের প্রতি এই আস্থাহীনতাটা না না, আমি 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 এখানে জাহিদ ভাই, এখানে কিন্তু চমৎকার একটা প্রসঙ্গ উত্থাপন আপনি করেছেন। আপনি দেখবেন এই বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা আপনি দেখেছেন। জি, যখন 31 দফা দেওয়া হয় তখন কিন্তু শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপে বাংলাদেশ চষে বেড়াচ্ছে, শাসন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নও কিন্তু তখন দেখে নেই। তখন কিন্তু বিএনপি 2023 সালের 13ই জুলাই এই প্রস্তাবটা দিয়েছিলেন, এবং আপনি দেখেন ঐক্যমত কমিশনের অধিকাংশ প্রস্তাব, প্রায় আমরা হিসাব করে দেখেছি 90% প্রস্তাব বিএনপির 31 দফার সাথে হুবহু মিলে যাচ্ছে। তো বিএনপি যদি এইগুলি বাস্তবায়ন না করে, যারা আজকে একটা এই প্রচারণা চালাচ্ছে বিএনপি এটা করবে না, তাহলে 2023 সালের 13ই জুলাই কেন বিএনপি এই প্রস্তাব অনুমোদন করেছিল? এখানে পুরনো একটা বিষয় আসে যে আপনারা 90 সালের 3 জোটের রূপরেখার সময় যে ঐক্যমতগুলো হয়েছিল, যে বিষয়গুলোর সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে দুই দফায় আসে এগুলোকে বাস্তবায়ন করে নাই। এই আপনার এই 91 সরকারও করে নাই, আবার 2001 সালের সরকারও করে নাই। যারা এই কথাগুলি বলে তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। আমি আপনাকে বলি, আমরা তো তখন স্টুডেন্ট ছিলাম। আপনার 3 জোটের রূপরেখা ছিল কি? তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, আপনার নিচে মনে আছে? 3 জোটের রূপরেখা ছিল যে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাবেন। এবং আপনি এখানে আসিনুর রহমান ভাইও জানবেন, বিএনপি তার গঠনতন্ত্রে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার। বিএনপি কিন্তু 3 জোটের রূপরেখাকে সম্মান জানিয়ে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে তারা কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছে। শুধু তাই না, আপনি দেখবেন ওই যদি ছোট করে আপনাকে মনে করে দেয় যে বিটিভি স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল 3 জোটের রূপরেখায়, কিন্তু সেটা দীর্ঘদিন আপনারা করেন না। মানে মানুষের মনে এই বিষয়গুলো, না না, আমি কেন এই বিষয়গুলো আমি আপনি বললে আপনি স্পষ্ট হবে। দেখবেন সংসদীয় গণতন্ত্র আমরা ফিরে গেছি। সংসদকে কার্যকরী করার জন্য তৎকালীন সময় সংসদীয় স্থায়ী কমিটিগুলি করা হয়েছে, এবং অপোজিশন থেকে সেখানে চেয়ারম্যান দেওয়া হবে, সেইটাও প্রস্তাব হয়েছে। তারপর আপনার আরেকটি জিনিস মনে আছে যে তখন ছাত্রদের একটা বিরাট দাবি ছিল 27 বছর চাকরি বয়স ছিল, সেটা 30 করা। বিএনপি কিন্তু সেটা করেছে। তখন আরেকটা ছিল যে বাংলাদেশের কৃষকরা ঋণে জর্জরিত, বিএনপি কিন্তু 5000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল। প্রথম সিদ্ধান্ত ছিল বেগম জিয়া মওকুফ করেছিল। যখন এই প্রস্তাবনাগুলো, কারণ আপনি একই দিনে তো একইভাবে তো সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব না, এটা একটা পর্যায়ক্রমে হবে। যখনই বিএনপি এই প্রস্তাবগুলো বাস্তবায়নের দিকে যাচ্ছিল, তখনই আপনার মনে আছে। তাইলে কেন আপনি মনে করেন যে এখন এই অনাস্থার বিষয়টা, যে আগেই আপনাদের কমিটমেন্ট করতে হবে, আগেই পার্লামেন্টে পাস করতে হবে, এবং সর্বশেষ যেটা এসে আমরা দেখলাম যে গণভোটের ব্যাপারে এটা বিএনপি প্রথম থেকে রাজি ছিল না, কিন্তু দীর্ঘ আলোচনার পর এক পর্যায়ে যে গণভোট করে এই সংস্কার প্রস্তাবটা, জুলাই সনদটা গ্রহণ করার জন্য বিএনপি একমত হয়েছে, এবং জামাত, বিএনপি, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলই এখন গণভোটের পক্ষে। এই মুহূর্তে বিরোধ চলছে 2টা বিষয় নিয়ে। আমি আপনার বক্তব্যটা একসাথেই নিতে চাই। 2টা বিষয় নিয়ে মূল বিরোধটা চলছে। এখন গণভোটে যখন বিএনপি এক হয়েছে, তখন জামাত বলছে গণভোটটা আগে করতে হবে, আর বিএনপি, এনসিপি মোটামুটি এবং আরো রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে একই দিনে গণভোটটা করা, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে করা। এখন কিন্তু বিরোধটা চলছে গণভোটটা, জামাত বলছে নভেম্বরে, বিএনপি বলছে সেম ডেতে। আমি একটা কথা বলি, কেন এটা? না, এটা হলো একটা রাজনৈতিক একটা মোটিভেশন, এই প্রস্তাবটা জামাত করছে। আমরা একটা বলি, আমরা এমনি বলছি যে বাংলাদেশ নানা সংকটের মধ্যে আছে। একটা নির্বাচন করতে আমরা যতটুকু জানি, এই সরকার যে বাজেটটা চেয়েছে সরকারের কাছে 2800 কোটি টাকা। আপনি যদি নভেম্বরে একটা ইলেকশন করেন, আবার ফেব্রুয়ারিতে গিয়ে একটা ইলেকশন করেন, আপনি আর্থিক দিকটা তো আপনাকে চিন্তা করতে হবে। আর্থিক দিক ছাড়া এটা বাস্তবে কি সম্ভব? বাস্তবায়ন সম্ভব না। সবচেয়ে বড় সংকটটা তৈরি হবে আমার মনে হয় আজকে স্বৈরাচার শেখ হাসিনা যে কথাটা বলছে, আপনি দেখেন এই যে প্রায় সেই অডিও দেয়, সেখানে কি বলে, এখন উনি বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণ তার পক্ষে। আপনি বাংলাদেশের এই যে যদি আপনি আগে আপনার এই গণভোট করেন, হানা ভোট করেন, আপনার কি মনে হবে? কারণ মানুষ তো মনে করে যে ইউনিট সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তারা কি ভোট কেন্দ্রে যাবে? যদি ভোট কেন্দ্রে না যায়, আপনি যদি পার্সেন্ট হিসাব করেন, তখন আপনি কি অবস্থাটা হবে বাংলাদেশের? আবার যদি 2 মাস পর আপনি আবার একটা কথা বলে কি, যে আমরা এটা একটা টেস্ট কেস হিসাব দেখতে চাই।
আপনার ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন, আপনি বলছেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা এদের সক্ষমতাটাই, তো যদি আপনার নভেম্বরে আপনি এই নির্বাচন করেন 2 মাসের মধ্যে কি তারা সক্ষমতা অর্জন করবে? অর্থাৎ এগুলি টোটালি একটা পলিটিক্যাল বায়াস করার জন্য এই প্রকল্পগুলি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে হাসিন ভাই একটু বক্তব্য আমি শুনি, আমার কথা এরপরে আপনার কাছে আবার আসবো। যদি মনে করেন একসাথে করলেন, গণভোটটা পাস হইল না, তখন কি করবেন? যাতে পাস হয় এটা দরকার আগে, এই জন্য আগে করা দরকার, হোক খরচ। আমাদের এই গণভোটটা অবশ্যই দরকার। কেন দরকার? যদি মনে করেন গণভোট তো হবে, কিন্তু কবে হবে এটা আগে হইতে হবে। আচ্ছা আসেন ভাই, আমি একটু বলি, আমি শেষ করি। আপনি বলছেন যে এখন যে সময়টা আছে তাইলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন করা যাবে, এই কথাটা বলছেন? আমি ওইটা না, আমি ওটা বলতে চাচ্ছি না ভাই। আপনি কেমন করে বিশ্বাস করলেন এই গণভোটে এটা পাস হবে? কেন সব রাজনৈতিক দল তো ঐক্যমত হবে না কেন? হইলে দল ঐক্যমত, ব্যক্তি কিন্তু ঐক্যমত হয় নাই, আপনি জানেন না। এখনো হাসিনা বলে আমি প্রধানমন্ত্রী, সুতরাং লোকজন যাবে না। সুতরাং বাই চান্স না, এটা বাই চান্স না ভাই, আপনার নেতা আপনাদের এখন লোকজন সন্দেহ করে কি, যেটা বলি পারসেপশন, আপনি চাচ্ছেন কেন আগে করতে, আপনার সমস্যা কোথায়? না, উনি যেটা বলছেন মানে ওনার এই বিষয়ে আপনার জবাবটাও শুনতে চাই। তাইলে এই ব্যাপারে উনি বলছেন যে গণভোটের সময় লোকজন মনে করবে যে এটা তো আমরা সবাই মিলে পাস করে দিছি, সুতরাং আমার নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তখন যদি দেখা যায় যে রিটার্নটা আপনার 30% হয়ে গেছে, 35%, 40%, তখন এটা কি হবে? হোক 30%, আমার দরকার পাস। আপনি না পাস হয় তখন কি করবেন? যদি না পাস হয় তখন কি করবেন? পারসেপশনটা হবে যে 70% লোক ভোট দিতে যায় না, সেই হাসিনা সুবিধা নেবে। এই গণভোট নিয়ে আপত্তি বিএনপির। না না না, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি নাই, সময় নেই, কোনো আপত্তি নাই। এখন সময় নাই। যদি পাস না হয় তখন যদি বলে কোনো শব্দ নাই এখানে, যদি আসে জনগণ যদি ওটা পাস না করে তাহলে সংস্কার হবে না, কিন্তু পার্লামেন্ট নির্বাচন তো হয়ে যাবে, এমপিরা হবে, আমরা তো চাই সংস্কার হবে না। যদি পাস না হয় তখন সংস্কার হবে না। যদি আমি তাত্ত্বিক আলোচনা হিসেবে ধরলাম তাহলে কি হবে? আমি আরেকটু কথা আমি মানছি, আপনার কথা মানছি, আপনাকে আমি আরেকটু সহায়তা করি। এখানে বিএনপি কিন্তু একটা কমিটমেন্ট করেছে, দেন আপনারা সবাই ধরে নিচ্ছে যে হয়তো আগামী নির্বাচনে বিএনপি একটা ভালো ফলাফল করতে পারে। তো বিএনপি কিন্তু কমিটমেন্ট যে আমি এই প্রস্তাবগুলি বাস্তবায়ন করব, কমিটমেন্ট। যদি আপনি মনে করেন আগামী সংসদ নির্বাচন যেটা সে বললো যে মানে রেফারেন্ডামে পাস করলো না, কিন্তু বিএনপি তো কমিটেড, সে সংসদে গিয়ে এগুলি বাস্তবায়ন করবে। সুতরাং কোনো এখানে আমি কোনো সংকট বা কোনো সমস্যা আমি দেখি না। আরেকটা বিষয় নিয়ে আপনার একটু মতামত শুনি, যে আরেকটা বিষয় নিয়ে বিরোধ রয়েছে যে উচ্চ কক্ষে পিয়ার। জামাত যদিও বলছে যে 2 কক্ষেই পিয়ার, কিন্তু এই প্রস্তাবে আমরা আজকে যেটা উত্থাপিত হয়েছে, বুধবার যেটা রাত্রে দেওয়া হলো ফাইনালি, ওইখানে কিন্তু উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হয়েছে। বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এখানে আপত্তি আছে যে উচ্চকক্ষে আনুপাতিক হারে সংসদ সদস্য হবেন, 100 আসনের উচ্চকক্ষ বা সিনেট হবে, এই ব্যাপারে একমত। কিন্তু পদ্ধতিটা নিয়ে সমস্যা, না পদ্ধতি নিয়ে সমস্যা। আমি আপনাকে একটা বলি যে পিয়ারের কথা অনেকে বলছে, জি, পিয়ারের সবচেয়ে বড় সংকটটা হলো আমাদের দেশের মানুষের মনোজগতের যে মাইন্ডসেট আপটা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আমি দেখতে চাই আমার নেতাকে, আমার নেতা কি হাসিনুর ভাই? হ্যাঁ, আমি তার কাছে কমিটমেন্ট চাই, আপনি আমার জন্য কি করবেন, আপনাকে আমি সুখ দুঃখে পাবো কিনা, আপনাকে ভোট দিলে সেই ভোটের রেজাল্ট আমি পাবো কিনা। কিন্তু পিয়ার পদ্ধতি বাংলাদেশে কি এটা সম্ভব? এখানে ব্যক্তির কোনো সুযোগ নাই। এখানে দলকে ভোট দিলে এখানে আপনি যে বলছেন ফ্যাসিস্ট, বরং পিয়ার পদ্ধতিতে ফ্যাসিস্ট জন্ম নেওয়ার সবচেয়ে বেশি সুযোগ। আমার কথা আছে, কথা হলো না, আপনার কথা হলো যে এই যে কথা বললেন পিয়ার হলে 5টা বছর যারা হেরে যায় লুকায় থাকে গ্রাম অঞ্চলে, বাজার হাটে আসে না, এক ঘরে হয়ে যায়। পিয়ার হলে সবাইকে একত্র করা যায়, একটা উন্নয়নের পথে যাওয়া যায়। আর যে বললেন নেতাকে চিনে, ঢাকা থেকে নমিনেশন দিচ্ছেন আপনি, ওই লোক দাঁড়াবে ওইখানে, এটা করেন না আপনি, এলাকার লোককে বলেন দাঁড়াইতে, এলাকার লোক তো না দাঁড়ায় না ভাই, ঢাকা থেকে টিকিট নিয়ে যায় ওই এলাকার লোক হয় না। না না এটা না। আমরা আশা করব যে এই ব্যাপারে যেটুকু প্রধান দুইটা রাজনৈতিক দলের মধ্যে যে বিরোধটা আছে, আমি একটা শব্দে আমরা বাংলাদেশের মতো দেশে আমরা আমাদের জন্য দরকার স্থিতিশীল সরকার। জি, পিয়ারে প্রমাণ হয় কোন দিন কোন দেশে পিয়ার স্থিতিশীল সরকার দিতে পারে নাই, বরং বারবার ওই সরকার ভেঙে গেছে। যেমন আপনি নেপালের দিকে তাকান, 17 বছরে 13 বার তাদের গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। আমরা আশা করব যেটুকু বিরোধ রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এটাও নিষ্পত্তি হবে এবং একটা জুলাই সনদ 17 তারিখে স্বাক্ষরিত হবে এবং এর ভিত্তিতে আগামী
গণভোটের মাধ্যমে সাধারণ জনগণ তাদের মতামত দিবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ABM মোশাররফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।